নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব অসুখী একজন, পাবলো নেরুদার লেখা অসুখী একজন, যেটি তোমাদের দশম শ্রেণীর পাঠ্য একটি কবিতা। অসুখী একজন পাবলো নেরুদার লেখা। পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি বা চিলি দেশের কবি ছিলেন। তিনি এই কবিতাটি স্প্যানিশ ভাষায় লেখেন এবং এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। তিনি যখন এটি স্প্যানিশ ভাষায় লেখেন তখন এটির মূল কাব্যগ্রন্থ ছিল বা মূল যে কাব্যগ্রন্থের এটি অন্তর্গত ছিল স্প্যানিশ ভাষার, সেটি হলো এক্সট্রাভ্যাগানিয়া। এই এক্সট্রাভ্যাগানিয়া থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তারপর এটি বিদেশি ফুলের রক্তের ছিটে এই কাব্যগ্রন্থে স্থান পায় এবং তারপর অসুখী একজন কবিতাটি সেখান থেকে অনুদিত হয়েছে। অসুখী একজন এই কবিতাটি পাবলো নেরুদার লেখা। এই পাবলো নেরুদা কিন্তু কবির আসল নাম নয়। তিনি পাবলো পিকাসো, চিত্রশিল্পী পাবলো পিকাসো এবং ইয়াং নেরুদা দুটো নাম নিয়ে এই নামটি তৈরি হয়েছে পাবলো নেরুদা। ওনার আসল নাম হলো নেকতালি রিকার্দো রেঞ্জ বাসিয়ালতো। এটা হচ্ছে ওনার আসল নাম। পাবলো নেরুদা দুটো বিশেষ ব্যক্তির থেকে তিনি নামটা গ্রহণ করেছেন। এবং অসুখী একজন কবিতাটি পাঠ করার পূর্বে আমাদের জেনে নেওয়া দরকার অসুখী একজন বলতে কি বোঝানো হচ্ছে। অসুখী একজন শুনলেই আমাদের প্রথমে মনে হয় কেউ একজন অসুখী, কিন্তু কে অসুখী, কেন অসুখী, সেটা আমাদের জানতে হবে। অসুখী বলতে এখানে এমন একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যিনি আমাদের কবিতার কথক, যিনি যুদ্ধে চলে যাচ্ছেন বা যুদ্ধের মতো কোনো একটা জায়গায় যাচ্ছেন যেখান থেকে তারা ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই এবং তিনি তার দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখে যাচ্ছেন বা ছেড়ে যাচ্ছেন তার কোনো প্রিয়জনকে। তোমরা কবিতাটি যখন পড়বে তখন একটা ছবি দেখবে, সেখানে একজন মহিলার ছবি দেওয়া রয়েছে। সুতরাং এখানে অনুমান করে নেওয়া যেতে পারে কথকের কথা অনুযায়ী, যিনি আর কি কবিতা পাঠ করছেন বা কথক, তিনি বলছেন তার কোনো প্রিয়তমা নারী, সেটা মা হতে পারে, প্রেমিকা হতে পারে, যে কেউ হতে পারে, তার প্রিয়তমা কোনো নারীকে বা প্রিয় কোনো জনকে তিনি ছেড়ে যাচ্ছেন। আর আমরা জানি যুদ্ধে যারা যায় তারা কিন্তু সবাই ফেরে না। সুতরাং যিনি প্রিয়জনকে ছেড়ে যাচ্ছেন তিনি যেমন এখানে অসুখী, যাকে ছেড়ে যাচ্ছেন তিনিও কিন্তু সমানভাবে অসুখী। তাহলে অসুখী একজন কথাটা তাৎপর্য আশা করি বোঝা গেল। এবার আমরা মূল কবিতা আসব। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, আমি চলে গেলাম দূর থেকে দূরে। আচ্ছা, কথক বলছে যে তিনি কোথাও একটা চলে যাচ্ছেন, কাউকে একজনকে তিনি অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছেন এবং দূরে ... দূরে, এই দুটো দূরের মাঝখানে কিছুটা ডট রয়েছে। এই শব্দবন্ধটার অর্থ কী? তিনি দূর থেকে অনেকটা দূরে চলে যাচ্ছেন, বহু দূরে, সেটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। সে জানতো না আমি আর ফিরে আসবো না। তিনি বলছেন যে যাকে তিনি দোরগোড়ায় দাঁড় করিয়ে রেখে যাচ্ছেন সে কিন্তু জানে না যে কবি আর ফিরে আসবেন না বা কথক আর ফিরে আসবেন না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। কথক এখানে বলছেন যে রাস্তায় যেমন কুকুর এধার ওধার ঘোরাফেরা করে, তার রাস্তার কোনো ঠিক থাকে না, গির্জার নান কিন্তু গির্জার দিকে সর্বদা হেঁটে যায়। অর্থাৎ এখানে নারীদের জীবনের লক্ষ্য বা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যে মহিলারা নান হয়ে যান, তাদের জীবনের লক্ষ্য যেমন কেবল ঈশ্বরের সেবা করা, তেমনি কুকুর কিন্তু রাস্তার এধার ওধারে ঘোরে। সুতরাং যার যা কাজ সেটাই করে যাচ্ছে এবং সময় এইভাবে অতিবাহিত হচ্ছে। অর্থাৎ গতানুগতিকতায় কোনো ছেদ পড়েনি, সেটাই এখানে বোঝাতে চেয়েছেন কথক, যে তিনি চলে যাওয়ার পর যার যা কাজ সেটাই করে যাচ্ছে, সেখানে কোনো ছেদ পড়েনি। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, অর্থাৎ একটি সপ্তাহ একটি বছর একইভাবে পার হয়ে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কথক যার জবানিতে কবিতাটি পাঠ করা হচ্ছে তিনি বলছেন বৃষ্টিতে তার পায়ের দাগ ধুয়ে গেছে। অর্থাৎ বহুদিন তিনি দেশে বা নিজের বাড়িতে ফেরেননি, সেই কারণে তারপর বৃষ্টি হওয়ায় তিনি যে চলে গেছেন সেই দাগও আস্তে আস্তে পুছে যাচ্ছে। অর্থাৎ তার স্মৃতি আস্তে আস্তে ম্লান হতে থাকছে।
এবং তারপরের লাইনে বলা হয়েছে ঘাস জন্মানো রাস্তায়। আমরা দেখে থাকবো যেখানে আমরা হাঁটি চলাচল করি সেখানে সেই পথে কিন্তু ঘাস জন্মায় না। যখন কোনো মানুষ জনমানবহীন জায়গায় পড়ে থাকে অনেক দিন ধরে, বা যেখানে মানুষের চলাচল হয় না, সেখানেই কিন্তু ঘাস জন্মে যায় এবং পুরোটা ঘাসে ঢেকে যায়। মানুষ হাঁটলে কিন্তু সেখানে ঘাস জন্মায় না। সুতরাং কবি দীর্ঘকালীন বা কথকের দীর্ঘকালীন অনুপস্থিতির কথাই এখানে তুলে ধরা হয়েছে এই দুটি লাইনের মধ্যে দিয়ে। আর একটার পর একটা পাথরের মতো পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথায়। এখানে কথক বলছেন যে যাকে তিনি ছেড়ে গেছেন তার পরিস্থিতিতে এখানে তিনি তুলে ধরেছেন যে আর একটার পর একটা পাথরের মতো পাথরের মতো। পাথর যেমন কঠিন হয়, যাকে তিনি ছেড়ে গেছেন তার অপেক্ষায় তার কাছে প্রতিটা দিনও কিন্তু সেই পাথরের মতো কঠিন হয়ে যাচ্ছে, এবং সেই কারণে এক একটা বছর তিনি অতিক্রান্ত করছেন পাথরের মতো। মানে মাথার ওপর একটা করে পাথর নেমে এলে যে কষ্ট হয়, বা হৃদয়টা এখানে খুব কঠিন হয়ে গেছে। মানে তিনি বোঝাতে চাইছেন যে যাকে তিনি ছেড়ে এসছেন তার অপেক্ষায় তার হৃদয় এতটাই ভারাকীর্ণ হয়ে গেছে বা ভরাক্রান্ত হয়ে গেছে কথকের অনুপস্থিতিতে, যে একটা বছর যেন পাথরের মতো ভারী হচ্ছে, অর্থাৎ সেটাকে পার করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। পাথরকে তোলা যেমন কষ্টসাধ্য, তার হৃদয়টা পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে, সেই কারণে দিন পার করা তার কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এখানে তিনি বলতে চেয়েছেন, আমরা জানি যখন আগ্নেয়গিরি বা তার অগ্নুদ্গম ঘটায় সেখান থেকে অনেক লাভা অনেক কিছু চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেখানে মানুষের অনেক প্রাণহানিও হয়। ঠিক তেমনি এখানে যুদ্ধ আসার ফলে রক্তের আগ্নেয়গিরি ফেটেছে, সেটাই কথক বলছেন, কারণ তাতে প্রচুর মানুষের প্রাণ গেছে, চারিদিকে রক্তের লাভা ছড়িয়ে পড়েছে। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়ির এখানে কিন্তু একটা বস্তু, একটা প্রাণ আছে, একটা প্রাণ নেই। বাড়ির যেমন প্রাণ নেই, সেটা একটা বস্তুর প্রতীকী। এখানে শিশুর কিন্তু প্রাণ রয়েছে, সে একটা প্রাণময় মানে সজীবতার প্রতীক। তা তিনি এখানে বলতে চাইছেন, কবি বলতে চাইছেন, শিশুরা যেমন একাধারে আমাদের দেশের ভবিষ্যৎ, তেমনি শিশুরা সর্বদাই প্রাণ চঞ্চল। সেই যুদ্ধ সেই শিশুদেরও ছাড়িনি, অর্থাৎ দেশের ভবিষ্যৎকে তারা ধ্বংস করে দিয়েছে, প্রাণ চঞ্চল শিশুদেরও তারা স্তব্ধ করে দিয়েছে। তেমনি একই ধারে বস্তু অর্থাৎ বাড়ি, যে গৃহ যেখানে মানুষ থাকে, ধরা যাক কেউ একজন যুদ্ধে গেছে, তার বাড়িতে তার স্ত্রী এবং পুত্র বা কন্যাই থাকবে, সেই বাড়িকেও ছাড়িনি। সেই মেয়েটির মৃত্যু হলো না। এই কবিতায় সব থেকে উল্লেখযোগ্য বা তাৎপর্যময় লাইন হচ্ছে কিন্তু এইটি, যে সেই মেয়েটির মৃত্যু। এই মেয়েটি কে? এই কবিতায় এই মেয়েটির নানা রকমভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে। এই কবিতায় মেয়েটিকে কখনো দেশমাতা বা কথক যে দেশের অধিবাসী সেই দেশমাতৃকা হিসেবে কল্পনা করেছে, কখনো আবার কথকের প্রিয় নারী হিসেবেও কল্পনা করা হয়েছে, কখনো বা মানবতা বা দেশাত্মবোধ হিসেবেও কল্পনা করা হয়েছে, বা ভালোবাসা, অন্তরের ভালোবাসা হিসেবেও কল্পনা করা হয়েছে। সুতরাং এখানে কথক বোঝাতে চাইছেন, তিনি যাকে ছেড়ে এসেছিলেন, অর্থাৎ সেটা তার প্রিয় নারীও হতে পারে, তার দেশমাতাও হতে পারে, তার ছেড়ে রাখা ভালোবাসাও হতে পারে, যে কিনা মরেনি এত কিছুর মধ্যেও। কিন্তু আমরা জানি যুদ্ধ যখন লাগে, যারা যুদ্ধে যাচ্ছে তাদেরও যেমন প্রাণের কোনো নিশ্চিতময়তা থাকে না, বা নিশ্চিত তারা ফিরে আসবে সেটার কোনো নিশ্চয়তা থাকে না, তেমনি যারা বাড়িতে রয়ে গেছে তাদেরও কোনো নিশ্চয়তা থাকে না, কারণ উভয়ই কিন্তু মারা যেতে পারে। কিন্তু তার সত্ত্বেও সেই মেয়েটি মারা যায়নি, অর্থাৎ মেয়েটি এখানে একটা শাশ্বত বা ধ্রুবক ভালোবাসার প্রতীক বা মানবতার প্রতীক, যে কিনা এখনও কথকের জন্য অপেক্ষা করছে। সেটা দেশমাতৃকার ভালোবাসা হতে পারে, দেশমাতৃকা নিজেও হতে পারে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। এখানে কথক বলতে চেয়েছেন, আমরা জানি যে সমভূমিতে সবথেকে বেশি লোক বসবাস করে, তাই সমতলে কিন্তু যারা যুদ্ধবাজ হয় বা যারা ঔপনিবেশিক শক্তি হয়, তারা কিন্তু প্রথমে আক্রমণ করে, কারণ সেখানে আক্রমণ করলে সবথেকে বেশি সংখ্যক মানুষকে একসাথে ধ্বংস করা যেতে পারে। সেই কারণে তারা সমতলে আগুন ধরায় আগে।
শান্ত হলুদ দেবতারা, এখানে শান্ত হলুদ দেবতা কাদের বলা হয়েছে? যে সমস্ত দেবতারা মন্দিরে থাকে। এবং শান্ত হলুদ কেন বলা হয়েছে? আমরা জানি কোনো জিনিসকে বা কোনো বস্তু দীর্ঘদিন ধরে যদি আমরা ব্যবহার না করি সেটা যেমন আস্তে আস্তে মরচে ধরে যায় বা তার রঙটা বিবর্ণ হয়ে আসে, দেবতারাও এখানে বিবর্ণ হয়ে এসছে, কারণ তাদের কার্যকারিতাও যুদ্ধের কবলে পড়ে পুরোপুরি অকেজো হয়ে গেছে, অর্থাৎ তারাও এখানে নিরুপায় হয়ে গেছেন। সেই কারণে তারা হাজার হাজার বছর ধরে ধ্যানে যে ডুবেছিলেন তারা কিন্তু আর সেটা সেই অবস্থায় থাকতে পারছেন না। মন্দির থেকে তাদেরকেও টুকরো টুকরো করে উল্টে পড়তে হচ্ছে, অর্থাৎ তাদের ফেলে দেওয়া হচ্ছে, তারা ধ্বংস হচ্ছে উল্টে। কারণ আমরা জানি যে কোনো পরিস্থিতিতে আমাদের শেষ আশ্রয় থাকে ঈশ্বর, সুতরাং ঈশ্বরকে ডাকারও মানুষের আর কোনো জায়গা নেই, কারণ ঈশ্বরও আজ মন্দিরে নেই, তার জায়গা থেকে তিনি বিচ্যুত হয়েছেন, তার কার্যকারিতা শেষ হয়েছে, তাই তিনি হলুদ হয়ে গিয়েছেন, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। আর তারা আর স্বপ্ন দেখতে পারলো না, অর্থাৎ ঈশ্বর মানুষকে স্বপ্ন দেখায়, কারণ মানুষের শেষ আশা ভরসা হচ্ছে ঈশ্বর, তাই সেই ঈশ্বরের সেই শেষ আশাটুকুও মানুষ হারিয়ে ফেললো যুদ্ধের কবলে পড়ে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই লাইনগুলিতে কথক তার গৃহের বিবরণ দিয়েছে, অর্থাৎ তার প্রত্যেকের কাছেই না তার বাসভূমি ভীষণ প্রিয় হয়। তিনি যে বাড়িতে প্রত্যেকে থাকি আমরা, তাদের বাসভূমিটা আমাদের সকলের কাছে প্রিয়। তো তার বাসভূমির কিছু ছোট ছোট জিনিস তিনি এখানে তুলে ধরেছেন। তার বাড়িকে তিনি এখানে মিষ্টি বলে সম্বোধন করেছেন, এবং তার একটা খুব প্রিয় বারান্দা ছিল যেখানে একটি বিছানা ছিল, যে বিছানাটা বেশ ঝুলন্ত বলে তার মনে হয়েছে। এটা পুরোটাই কিন্তু কথকের ভালো লাগার মুহূর্ত তিনি এখানে তুলে ধরেছেন। এবং সেখানে একটি গাছ ছিল যার পাতাগুলো নাকি করতলের ন্যায়, অর্থাৎ আমরা 5টা আঙুল সমেত হাতকে ছড়িয়ে রাখলে সেটা যেমন সুন্দর দেখতে লাগে, পাতাগুলো তেমনই লম্বা ছিল। এবং সেখানে গোলাপি রঙের গাছ ছিল। এই গোলাপি রং কিন্তু কবির মিষ্টি কল্পনার প্রতীক হিসেবে এখানে ধরা রয়েছে, কারণ তার গৃহে বসবাসকালীন অবস্থায় যে সুখময় স্মৃতি, তার রঙকেই কিন্তু এখানে গোলাপি বলা হচ্ছে। অর্থাৎ গাছের রং এখানে গোলাপি কিনা তার থেকেও বেশি তার কল্পনার রং গোলাপি, সেটাই তুলে ধরা হচ্ছে, সেই কারণে গাছকে তিনি এখানে গোলাপি বলেছেন। চিমনি প্রাচীন জলতরঙ্গ, মানে তার ঘরে যে আসবাব ছিল তার মধ্যে জলতরঙ্গ একটা খুব প্রিয় বাজনা ছিল তার। জলতরঙ্গ আমরা জানি একটা বিশেষ বাজনা, যেখানে জল ভরা থাকে এবং তার মধ্যে বাজনা বাজালে একটা ভীষণ সুন্দর শব্দ উৎপন্ন হয়। তেমনি চিমনি সবই চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, মানে তার গৃহের শেষ স্মৃতিটুকুও সব ধ্বংস হয়ে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। এবার তিনি যেটা বলছেন শেষ স্তবকে এসে, যে তার শহরের কি অবস্থা। প্রত্যেকটা শহর শ্মশানে পরিণত হয়েছে। আমরা জানি শ্মশানে মরা পোড়ানোর পর কাঠ কয়লা পড়ে থাকে, এখানেও তেমনি শহর মানব শূন্য হয়ে গেছে, শ্মশানে পরিণত হয়েছে, মানে সেখানে চারিদিকে কাঠ কয়লা ছড়ানো, দোমড়ানো লোহা, পাথরের মৃত বিভৎস মাথা, অর্থাৎ সেখানে কলকারখানা সব বন্ধ, তাই লোহাগুলো তুবড়ে পড়ে রয়েছে এবং প্রচুর মানুষ মারা গেছে, তাই তাদের মুন্ডুগুলো বিভিন্ন রকমভাবে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। এবং লাস্ট দুটো লাইন ভীষণ ভাইটাল বা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের কাছে, রক্তের একটি কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। রক্তের একটি কালো দাগ বলতে এখানে বোঝানো হয়েছে যে দাগটা কেন কালো, এটাই হচ্ছে প্রথম প্রশ্ন। দাগটা কালো এই কারণে, যুদ্ধে এত মানুষের প্রাণ গেছে, এত রক্ত অতিবাহিত হয়েছে, যে দীর্ঘদিন ধরে মানুষ সেখানে না থাকা এবং মানুষ শূন্য হয়ে যাওয়ায় সেই রক্তের দাগ পড়ে থাকতে থাকতে কালো হয়ে গেছে। এবং অপর দিক দিয়ে বোঝাতে গেলে আর একটা অর্থ করা যেতে পারে, বা সেটা হলো যে রক্ত সবসময় কিন্তু কলঙ্কের প্রতীক একটা দেশের জন্য, কারণ যুদ্ধ কোনো দেশ চায় না, প্রত্যেকটা দেশের কাছে যুদ্ধ তার কলঙ্ক। সুতরাং রক্ত এখানে সেই কারণেই কালো, কারণ সেটা কলঙ্কের প্রতীক। মানব হত্যা সবসময় কলঙ্ক একটা দেশের কাছে, এবং সেই কারণে কলঙ্কের প্রতীক বলে এখানে কালো বলা হয়েছে রক্তকে। এবং শেষে তিনি আবার বলেছেন, আর সেই মেয়েটি অপেক্ষায় আমার। তিনি বলছেন যে তার অপেক্ষায় সেই মেয়েটি রয়েছে, মানে তার মাতৃভূমি, তার দেশ কিন্তু তার অপেক্ষায়, বা তিনি যে প্রিয়জনকে ছেড়ে এসেছেন তার হৃদয়ে যে ভালোবাসা রয়েছে কথকের জন্য, সেটা কিন্তু এখনও তার জন্য অপেক্ষারত। সুতরাং এখানে বলতে গেলে যুদ্ধ আর ভালোবাসা বা মানবতার তুলনা করা হয়েছে কবিতায় একটা, এবং সর্বশেষে আমরা দেখেছি মানবতা বা ভালোবাসারই জয় হয়েছে। কারণ এত কিছুর পরও যে মেয়েটিকে এখানে মানবতা বা ভালোবাসার প্রতীক হিসাবে কথক উপস্থিত করেছেন, তিনি কিন্তু মরেননি। যুদ্ধে সব কিছু শেষ হয়ে গেলেও সেই মেয়েটি তার ভালোবাসা এবং তার মানবতা নিয়ে এখনও কথকের জন্য অপেক্ষারত। সুতরাং যুদ্ধের থেকে ভালোবাসা ওপরে, মানবতা ওপরে, এই বার্তায় তিনি এখানে
যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করেছেন। তো তোমাদের যদি আমার কবিতা পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যদি আরও কিছু বলার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।